সুদানে সোনার খনি ধসে নিহত কমপক্ষে ৫০। ভারতের হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি, ৩৪ জনের মৃত্যু। গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০,০০০ শিশু। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ড। ভয়াবহ দাবানলের দ্বিতীয় দিনে পুড়ছে তুরস্ক, খালি হচ্ছে গ্রাম। সর্বশেষ জানাবো, আন্দোলনের এক পর্যায়ে ডু অর ডাই পরিস্থিতিতে চলে যায় বললেন নাহিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সুদানে সোনার খনি ধসে নিহত কমপক্ষে ৫০। বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ সুদানের উত্তর পূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিক নিহত হয়েছেন, খবর আনাদোলু এজেন্সি। প্রত্যক্ষদর্শীদের বরাতে সুদানের দৈনিক আল রাকোবা জানিয়েছে, রোববার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথর ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়। এরপর আসে উদ্ধারকারী বাহিনী, তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত ৫০ জন। জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ২ মাস আগেও খনিটিতে একবার ধস নেমেছিল, তবে সেবার কেউ নিহত হননি। সুদানে বিভিন্ন খনিতে স্বর্ণের মজুদও বিপুল, তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদানের সরকারের ব্যাপক সমালোচনা আছে। ভারতের হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি, ৩৪ জনের মৃত্যু। ভারতের হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে মৃতের সংখ্যা। এরই মধ্যে প্রদেশটিতে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা, কাংড়া ও সিমুর জেলায়। প্রাথমিক হিসাবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি ৬৫০ কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। এদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে বন্যা পরিস্থিতি। দুলিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববারের সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০,০০০ শিশু। আল আকসা মার্টার হাসপাতালের মুখপাত্র খালিল আল দাকরান বলেছেন, গাজা উপত্যকায় অন্তত ৬০,০০০ শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। খাদ্য সংকট এতটাই চরমে পৌঁছেছে যে শিশুরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান বলে এক প্রতিবেদনে বলেছে সংবাদ মাধ্যমটি। তিনি বলেন, ইসরায়েল গাজার শিশুদেরকে পরিকল্পিতভাবে অনাহারে রাখার নীতিতে চলছে। এটা একটি অবরোধ নয় শুধু, এটা সরাসরি না খাইয়ে মারার কৌশল। বর্তমানে গাজা উপত্যকায় শিশুদের জন্য একটি কার্টন দুধও পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেন তিনি অভিযোগ করেন, ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জীবন রক্ষা সম্ভব হচ্ছে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ড। ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ জুন দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি হিসেবে বিবেচিত হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনের ভাষায় বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী বা তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের অপারেশন পরিচালনা করা যা দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, তা পৃথিবীতে দুর্নীতির শামিল এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। আইনটিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে সমর্থন, শক্তিশালীকরণ, বৈধতা প্রদান বা এর সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা প্রদানকারীকেও মৃত্যুদণ্ডের আওতায় আনা হবে। এ সহায়তা নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিক, আর্থিক কিংবা প্রযুক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে ঘটতে পারে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এই আইন না মানলে জরিমানা, বেত্রাঘাত ও ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ রয়েছে এই আইনে। এছাড়া অনুমোদনহীন ইন্টারনেট যোগাযোগ ডিভাইস ব্যবহার, আমদানি, বেচাকেনা বা বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। আইনটি পাশের মাধ্যমে জাতীয় নিরাপত্তায় প্রযুক্তিগত সহযোগিতা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমে জড়িতদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
ভয়াবহ দাবানলের দ্বিতীয় দিনে পড়ছে তুরস্ক, খালি হচ্ছে গ্রাম। তুরস্কের পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী প্রদেশ ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। দাবানলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ভয়াবহ এ দাবানল বাড়তে থাকায় 4টি গ্রাম ও 2টি পাড়া থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার 30 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানান, ইজমিরের কুইচাক এলাকায় ও দোবানগেও এলাকায় রাতভর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতির বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিয়েছে। অগ্নি নির্বাপক হেলিকপ্টার, বিমান, যানবাহন এবং 1000-এর বেশি কর্মী দাবানল নেভানোর কাজে নিয়োজিত আছেন। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির আদনান মেদনেরেস বিমানবন্দরের কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে। টিভি ফুটেজে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টার পানি ছিটাচ্ছে, ট্রাক্টরে পানির ট্যাঙ্ক বসিয়ে আগুন মোকাবেলার চেষ্টা চলছে। এর আগে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারগুলো নামানো যায়নি, ফলে মাত্র 2টি জলবাহী বিমান এবং একটি বড় মাটির দল আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল। গভর্নর আরও জানান, আবাসিক এলাকাগুলোর খুব কাছে পৌঁছে যাওয়ায় সেফেরি হিসারের 5টি পাড়া খালি করা হয়েছে। তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো গ্রীষ্মকালে ক্রমেই অধিক গরম ও শুষ্ক হয়ে উঠছে। গত কয়েক বছরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও এই একই এলাকায় বড় ধরনের দাবানল হয়েছিল। দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশেও গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে বিভিন্ন স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। আগাম সতর্কতায় বহু লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে ডু অর ডাই পরিস্থিতিতে চলে যায় বলেন নাহিদ। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর নজরদারি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও বৈষম্য মুক্তির আন্দোলন চালিয়ে যেতে অবিচল ছিলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের এক পর্যায়ে আমরা এমন সিদ্ধান্ত নেই যে হয় আমরা বেঁচে থাকবো, না হয় মরে যাব। বেঁচে থাকলে আমরা এই সরকারকে উৎখাত করব, আর নইলে আমাদের মৃত্যু হবে। আমরা এই ডু অর ডাই পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের মুখ্য সমন্বয়ক থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে মুখপাত্রের ভূমিকা পালন করেন। গত বছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনা পতনের জন্য এক দফা ঘোষণা করেন তিনি। সময়টি তার জন্য মোটেও সহজ ছিল না। গুম, নির্যাতন, নজরদারি, হুমকি আর চোখের সামনে হাজারো মানুষের মৃত্যু, অন্যদিকে স্বৈরাচারী সরকার থেকে মানুষের মুক্তি, এই দুয়ের মধ্যে তাকে মানুষের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার পথটি বেছে নিতে হয়েছিল। এক দফা ঘোষণার পর মাত্র 2 দিনও টিকতে পারেনি ক্ষমতাধর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। 36 দিনের আন্দোলনের ফলে এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পায়। বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী এ ছাত্রনেতা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদক আল সাদি ভুঁইয়াকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।